সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সেই খবরটা। হাইওয়ের বাজেটের অর্থের কিছু অংশ সরিয়ে নেওয়ার প্রকাশ্যে এমপি আতাউর রহমানের হাত কেটে ফেলেছেন আহমেদ সাইফ। বাসা, দোকানপাট সব জায়গায় টিভিতে এমন খবর দেখে সকলেই আহমেদ সাইফের প্রশংসায় পঞ্চমুখ। সেই সাথে সকাল হতেই কেউ কেউ ব্যস্ত শহরে দাঁড়িয়ে থাকা গাড়ির পাশে ছুটে পত্রিকা হাতে চেঁচাচ্ছে, আজকের তাজা খবর, আজকের তাজা খবর। সোফায় বসে দেওয়ালে সেট করে রাখা টিভির দিকে চেয়ে আছে রুশান। গতকাল রাতেই এসেছিল এখানে, একটু সময় বের করেছিল প্রিয় মানুষদের জন্য। নিজ বাসায় যেতে ইচ্ছা হলেও সেই ইচ্ছাকে প্রাধান্য দেয়নি সে, কারণ রাইসার সাথে কাটানোর সময়গুলো তাকে অন্য সকল কার্যক্রম ও চিন্তাভাবনা থেকে দূরে রাখে, ভুলিয়ে রাখে। তীব্র অনুভূতিতে ডুবে থাকতে ইচ্ছে হয় সকল ব্যস্ততা ভুলে এই সময়টাকেই সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাখতে। কাজেই আপাতত বাসায় না যাওয়ার সিদ্ধান্ত নেয় রুশান। ক্ষণিকের সুখের জন্য আপাতত মন হারাতে চায় না সে, কারণ দায়িত্বের বিষয়টা জটিল হয়ে উঠেছে দিন দিন। যেমন কিছুক্ষণ পরই আবার সকলকে বিদায় জানিয়ে এই বাসা ত্যাগ করতে হবে। চায়ের কাপ হাতে তার পাশে এসে বসে রাজ। টিভির দিকে চেয়ে চুমুক দিল চায়ের কাপে। একটা শ্বাস ছেড়ে সোজা হয়ে বসে রুশান। রাজের দিকে চেয়ে বলে, কেন জানি সময়টা খুব ভারী মনে হচ্ছে। বিদ্যুতের কথা ভাবলে প্রতিবারই আমার রাইসার সেই মৃত্যুর যন্ত্রণার কাতরানো অসহায় মুহূর্তটা চোখে ভেসে ওঠে। তখন ধৈর্য হারিয়ে ফেলি, এলোমেলো মনে হয় সব। পুনরায় চায়ের কাপে চুমুক দেয় রাজ। রুশানের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, বুদ্ধিমানরা সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। ক্রোধের কাছে হেরে যাওয়াটা তাদের সবচেয়ে বড় পরাজয়, সাথে ইমোশন তাদের দুর্বলতা। কিছু কিছু সময় একটা ভুলও সবকিছুর গতিপথ সম্পূর্ণভাবে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। নীরব রইল রুশান। রাজ চায়ের কাপটা বাহাতে নিয়ে তার কাঁধে ডান হাত ছুঁয়ে বলে, যখন মনে হয় প্রিয় মানুষটাকে ঘিরে দুশ্চিন্তা তোকে বিষণ্ণতায় ডুবিয়ে দিচ্ছে, তখন ব্যস্ত থাকলেও 2 মিনিট সময় বের করে তাকে কল দিবি, জিজ্ঞেস করবি কেমন আছে। যখন তার মুখে ভালো থাকার কথাটা শুনবি, তখন দেখবি মুহূর্তে মনে এক অন্যরকম প্রশান্তি অনুভূত হতে শুরু করবে। মায়ের একটা শাড়ি যা মাঝে মাঝে গায়ে জড়িয়ে মাকে অনুভব করে আরোহী, তার সযত্নে তার কলেজ ব্যাগে ঢুকিয়ে নিল সে। তার কাছে অবশিষ্ট থাকা মায়ের স্মৃতিগুলো ব্যাগে ঢুকিয়ে নিল সে। খুব বেশি কিছু না, ব্যাগের উপর থেকে দেখে মনে হচ্ছে ভেতরের কিছুই নেই, তবে এগুলো তার কাছে হীরের চেয়েও মূল্যবান। বিকেলে আরোহী ও অবনীকে নিয়ে হাঁটতে বের হয়েছেন ইনায়া তালুকদার। ফুরফুরে বাতাস গায়ে মেখে হাঁটছে 3 জন। তালুকদার বাড়ির এরিয়া বেশ বড় হওয়ায় গেটের বাইরে যাওয়ার প্রয়োজন পড়েনি তাদের। চাচি ইনায়া তালুকদারকে আজ খুব মিশুক মনে হচ্ছে, যা হজম করতে পারছে না আরোহী। তাছাড়া এভাবে হাঁটতে খানিকটা বিরক্তিও লাগছে তার, আবার ইচ্ছা হচ্ছে হাঁটতে, যেন দোটানার মাঝে পড়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হচ্ছে তাকে। খুব শীঘ্রই এই বাড়ি ত্যাগ করবে সে, কিন্তু এতগুলো দিন এই বাড়িতে কাটানোর কেমন একটা মায়া মিশে আছে এই বাড়িটার উপর। তাই হেঁটে হেঁটে বাড়ির প্রতিটা জায়গা ভালোভাবে দেখে নিচ্ছে সে। খানিকটা সময় পর ক্লান্তি নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন চাচি ইনায়া তালুকদার। আরোহী ও অবনী যায়নি তার সাথে। দুজন গিয়ে বসে দোলনাটার উপর। অবনী কথা বললেও নীরব রইল আরোহী। এক হাতে অবনীর পেছন দিক দিয়ে ঘুরিয়ে জড়িয়ে ধরার মতো করে তার কাঁধে মাথা রাখে সে। অবনী অবাক হয় খানিকটা। তার কাঁধে মাথা রেখে নীরব হয়ে বসে আছে আরোহী। হয়তো খুব করে বলতে ইচ্ছা হচ্ছে, চলে গেলে তোকে খুব মিস করবো বোন। ইমোশনগুলো নিজের মতেই চাপা রাখতে বাধ্য হয় সে। হয়তো সময় তাদের আবারও একসাথে করবে। এখন আলাদা হয়ে গেলেও হয়তো কোনো এক সময় আবার ফিরে আসবে সুন্দর সময়গুলো, নয়তো স্মৃতি হয়েই থেকে যাবে জীবনে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডিনার শেষে একসাথে বসে বন্ধুমহলের সকলে, সেই সাথে ফরিদ আন্টি। মধু কপির মগ এনে রাখে সকলের সামনে। সকলে একে একে হাতে তুলে নিলেও অসম্মতি জানান ফরিদ আন্টি। এমনিতেও ইদানিং রাতে ঘুম আসতে সময় লাগে তার। এখন কফি পান করে ঘুমকে একেবারেই হত্যা করার ইচ্ছা নেই। অবশিষ্ট মগটি হাতে তুলে নিল মধু নিজেই। সেই সাথে তাদের সাথে যোগ দিল আলোচনায়। তুষার মৃদু হেসে বসার জন্য পাশে জায়গা করে দিল তাকে। রাজ ও নিবিড় খানিকটা নীরব হয়ে মধুর দিকে তাকায়, অতঃপর তুষারের দিকে। তবে খুব একটা গুরুত্ব না দিয়ে আলোচনায় মগ্ন হয় তারা। প্রসঙ্গ বাড়ি পাল্টানোর। ফরিদ আন্টির বাড়িটা ছেড়ে নতুন কোথাও উঠার প্রস্তাব দেয় রাজ, তবে কোথায় তা আপাতত গোপন রাখলো সে। ভেতর ভেতর খানিকটা সন্দেহ নিয়ে আর চোখে রাজের দিকে তাকায় মধু, তবে তা প্রকাশ্যে নয়। নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রসঙ্গে কথা উঠতেই অসম্মতি জানায় ফরিদ আন্টি। তার মৃত স্বামী ও একমাত্র ছেলের রেখে যাওয়া স্মৃতি এই বাড়িটা, যা ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই তার। তাই আপাতত এই প্রসঙ্গে আর কথা বাড়ালো না রাজ, কারণ এই মুহূর্তে ফরিদ আন্টিকে বুঝিয়ে বললেও তিনি বুঝতে চাইবে না। সবকিছুরই একটা উপযুক্ত সময় থাকে। যখন তিনি তার জেদ থেকে বেরিয়ে বিষয়টা বুঝতে চাইবেন, তখন তাকে বোঝানো সম্ভব হবে। এমনিতেও এই বাড়িটার আর খুব একটা বেশি দিন থাকা হবে বলে মনে হয় না। পরিস্থিতি জটিল হয়ে উঠলে এই বাড়িটা পুরোপুরি অনিরাপদ হয়ে উঠবে। কৌতূহল জাগে মধুর মাঝে। মাঝপথে আলোচনার পরিসমাপ্তি হওয়ায় বিষয়টা পরিষ্কার হয়নি তার কাছে। রাজ সকলকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে। এটা ফরিদ আন্টির নিজের বাড়ি। এখানে বাড়ি ভাড়া, পানি, গ্যাস, বিদ্যুৎ কোনো কিছুরই ভাড়া নিয়ে কোনো প্রবলেম হয় না। তাহলে এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও যেতে চাওয়ার মানে কি? মস্তিষ্কে নানান প্রশ্ন জাগতেই রাজকে নিয়ে কৌতূহল গাঢ় হতে থাকে তার। নিজের রুমে ফিরে আসতেই ফোন বেজে উঠে তুষারের। হাতে নিয়ে দেখে মায়ের কল। সালাম দিয়ে মায়ের সাথে খানিকটা কথা হয় তুষারের।
অতঃপর তিশার ব্যাপারে জিজ্ঞেস করতেই তুষার কিছুটা তাচ্ছিল্য হেসে বলে, কেমন থাকবে আর, বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়েছো, নিশ্চয়ই ভালো আছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে তার মা, অতঃপর বলে, জানি তোরা সবাই রেগে আছিস আমার উপর। তিশাও দু একদিনে একবারের বেশি কথা বলতে চায় না, তাও দুই একটা বলে কেটে দেয়। সেই সাথে তুইও এমনভাবে কথা বললে আমরা বাবা মা হয়ে তা কিভাবে সহ্য করবো বল। তিশার জন্য কষ্ট তো আমারও হয়। মায়ের করুণ গলা নিজের কঠোরতা আর দীর্ঘায়িত হলো না তুষারের। একটা শ্বাস ছেড়ে নরম স্বরে বলে, তিশা ভালো আছে, সন্ধ্যায় কথা হয়েছিল। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে তার মা, অতঃপর বলে, আমি কল দিচ্ছি, ফোন তুলছে না, তাই টেনশন হচ্ছিল। তিশাকে একটু কল দিয়ে বল আমার সাথে কথা বলতে, ওর জন্য মনটা কেমন জানি করছে। তুষার বলল, আচ্ছা। কলিং বেলের শব্দ শুনে দরজার দিকে এগিয়ে যায় তিশা। যদিও একটা বিশেষ কারণে খানিকটা কষ্ট হচ্ছিল তার, তবুও এত রাতে অন্য কেউ জেগে নেই। দরজা খুলে দেখে আহনাফ। রাত 11টার দিকে বাসায় ফিরেছে সে। চোখ লাল হয়ে আছে তার, অস্বাভাবিক দেখাচ্ছে তাকে। তার এমন অবস্থায় খানিকটা ভয় পেয়ে একপাশে সরে দাঁড়ায় তিশা। তাকে উপেক্ষা করে ভেতরে প্রবেশ করে আহনাফ, কিছুটা ধীর গতিতে। গ্রামের মেয়ে হলেও তিশার বুঝতে সময় লাগেনি আহনাফ ড্রিঙ্ক করে এসেছে, তাই এমন অস্বাভাবিক দেখাচ্ছে তাকে। তিশা চেয়ে আছে তার দিকে। ধীর পায়ে এগিয়ে সোফায় ধপ করে বসে পড়ে আহনাফ। পাগলাটে দৃষ্টিতে তিশার দিকেই চেয়ে নিস্তেজ স্বরে বলে, এদিকে আসো। অন্তরাত্মা কেঁপে উঠে তিশার। ভয়ে খানিকটা সময় দাঁড়িয়ে থাকতেই আহনাফ চোখ গরম করে বলে, কাছে ডেকেছি আমি। কেঁপে উঠে তিশা। একা একটা মেয়ে, ভয় কাটানোর মতো আশেপাশে কেউ নেই। নিরুপায় হয়ে আহনাফের কাছে এগিয়ে যায় সে। হাসে আহনাফ। তিশার দিকে হাত বাড়িয়ে বলে, অনেকদিন অপেক্ষা করেছি, আজ আর আমায় অপেক্ষায় রেখো না সুইটহার্ট। হালকা পিছিয়ে যায় তিশা। পুনরায় ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আহনাফ। তিশা বুঝতে পারে আজ নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও আহনাফ দূরে থাকবে না, তাই বাধ্য হয়েই আজকে ঘটে যাওয়া সেই সত্য কথাটা তিশা সরাসরি বলে দেয়। তিশা বলল, আজ পিরিয়ড হচ্ছে আমার। রেগে উঠে দাঁড়ায় আহনাফ। ফোঁসফোঁস শ্বাস ছেড়ে বলে, আজ এই বাহানা, কাল ওই বাহানা, কিছু বুঝি না আমি, তাই না? বলেই থামে আহনাফ। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তিশা। আহনাফ পুনরায় বলে, তোর বয়ফ্রেন্ড ছেলেটা কি যেন নাম? ও হ্যাঁ, তুহিন। সে বলল তো এক কথায় শুয়ে পড়তি। এমনিতেও কয়বার শুয়েছিলি কে জানে। আমার বেলায় যত অজুহাতের জুড়ি হলে বসেছিস। দু চোখ বুঝে নিল তিশা। তুহিন কখনোই এমন ছেলে ছিল না। তিশার দিকে তাকাতেও খানিকটা লাজুকতা নিয়ে তাকাতে হতো। এমন কিছু তো প্রশ্নই আসে না। তাই আহনাফের এই কথাটা খুব করে আঘাত করে তাকে। সেই সাথে রাগে রিরি করে উঠে পুরো শরীর। যেই রাগকে হালকা সাহসে রূপান্তর করে বলে উঠে, আপনার মতো আপনার চিন্তা ভাবনাও খুব নোংরা, খুব নোংরা মস্তিষ্কের মানুষ আপনি। রেগে যায় আহনাফ। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুহূর্তেই। চুলের মুঠি ধরে হেঁচকা টানে কয়েক হাত দূরে ছিটকে ফেলে তিশাকে। চুলের ব্যথায় মাথা চেপে ধরে তিশা। আহনাফের চিৎকারে এই বাড়িতে কাজ করা মানুষগুলোরও ঘুম ছুটে গেল। ছুটে রুম থেকে বেরিয়ে আসে তারা। দেখে আহনাফ কোমর থেকে বেল্ট খুলে বেধড়ক মারছে তিশাকে। দৃশ্যটা দাঁড়িয়ে দেখছে তারা। কেউই আগানোর সাহস পাচ্ছে না। সোফা ঘেঁষে বসে আছে তিশা। একের পর এক আঘাত সহ্য করে ব্যথায় আর্তনাদ করছে সে। বেল্টের আঘাতের সাথে তার গায়ে লাথিও বসাচ্ছে আহনাফ। সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদতে শুরু করে তিশা। অনুরোধ করতে থাকা আর না মারতে। তার কান্না পৌঁছাচ্ছে না আহনাফের কান অব্দি। মাতাল হয়ে নিজের নিয়ন্ত্রণের বাইরে সে। বুক কেঁপে উঠেছে কাজের মানুষগুলোর। নিরুপায় দৃষ্টিতে চাওয়াচাওয়ি করছে একে অপরের দিকে। ইচ্ছা হলেও তিশাকে বাঁচাতে সামনে আগাচ্ছে না কেউই। একের পর এক আঘাতে ফর্সা শরীরে লালচে হয়ে উঠে তিশার। জামা ছিঁড়ে ছোপ ছোপ রক্ত ভেসে উঠেছে। সেই সাথে শক্তি ফুরিয়ে আসার স্বরে তার বাঁচার আকুতি। বেশিক্ষণ আঘাত সহ্য করতে না পেরে একসময় কাঁদতে কাঁদতেই অজ্ঞান হয়ে পড়ে সে। এখন আর কাঁদছে না সে, করছে না বাঁচার জন্য আকুতি। আঘাত করলেও নীরব। রুমে পড়ে থাকা তিশার ফোনটা বেজে চলেছে এক নিয়মে। তুষার কল করছে, কিন্তু রিসিভ করছে না কেউ। করবি বা কি করে? কারণ তার আদরের একমাত্র ছোট বোনটা যে তীব্র আঘাতে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছে নিস্তেজ হয়ে।